So precipitation reaction we are starting. Relate ionic and fluid equations with state symbol to observations from simple test tube reactions for precipitation reactions. আচ্ছা, so এই যে যেমন ধরো সে ফর এক্সাম্পল একটা aqueous solution calcium hydroxide, এটা আমরা জানি is the test for carbon dioxide. Aqueous, we have transferred gas in it, so solid calcium carbonate in water is formed. So this calcium carbonate will give you a white precipitate. So a white precipitate of calcium carbonate is formed. So these are chemical tests for carbon dioxide. So carbon dioxide turns lime water milky. আমরা বলছি। So এটা আমরা এই যে দেখো এই যে lime water মধ্যে আমরা carbon dioxide, lime water is colorless solution. As more carbon dioxide bubbles through it, the amount of white precipitate increases. দেখো lime water was colorless, then when the carbon dioxide transformation started, it colored me. So it started, it becomes cloudy. দেখো cloudy হওয়ার পর এরপর হচ্ছে আবার এটা ইয়ে হয়ে গেল, আরো বেশি precipitate ফর্ম করলো, concentration of calcium carbonate increased, so it will turn milky. কিন্তু যদি আমরা আরো কার্বন ডাই অক্সাইড প্যাস করতে থাকি দেখবা এটা আবার it will go back to its original form. তুমি কি বুঝতে পারছো কথাটা? Yes sir. কার্বন ডাই অক্সাইড যদি তুমি দিতেই থাকো তাহলে ব্যাপারটা এরকম হবে। কেন হবে এটা একটু নোট করে নেওয়া লাগবে। দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট ওয়াটারের মধ্যে তুমি যদি আরো কার্বন ডাই অক্সাইড দিতে থাকো তাহলে বেসিক্যালি যেটা ফর্ম হয় এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। লাস্ট ক্লাসে আমরা হাইড্রোজেন কার্বনেট আয়ন নিয়ে কথা বলছিলাম, যদি তোমার খেয়াল থাকে 1 minus charge. So calcium is 2 plus, hydrogen carbonate is 1 minus. So we need a bracket and 2 here. So see, দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, সো দুইটা কার্বন পাইছো? Yes sir. আমরা দেখি ইকুয়েশন ব্যালেন্স হয়েছে নাকি এটা দেখার জন্য। সো একটা কালার নিই, এই দেখো একটা কার্বন আর এই যে কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন, সো এই যে দুইটা কার্বন। এরপর দেখো একটা ক্যালসিয়াম, এরপর দেখো এখানে তিনটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, তাহলে 3 2 are 6 অক্সিজেন। এই দেখো 3 2 are 6 অক্সিজেন। ব্যালেন্স হইছে? Yes sir. Calcium carbonate is solid in solid, মানে it will give you a precipitate, it will not dissolve in water. কিন্তু ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট কিন্তু এরকম না, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট is aqueous. That's why আমি যেটা বলতেছি, তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড which is lime water, if you pass carbon dioxide it will turn calcium carbonate in water. But তুমি যদি ক্যালসিয়াম কার্বনেট অ্যাড করতেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি অ্যাড করতেই থাকো তাহলে যেটা হবে calcium carbonate water will react with carbon dioxide to form calcium hydrogen carbonate, which gives you a colorless solution. So this solution is colorless. Please take a note. Very, very important. So Yes sir. Yes sir. নাম লিখছো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট? Yes sir. আচ্ছা এরপর যাই তাহলে। তাহলে এটা খেয়াল রাখো, এটা ভুলো না। সো লাইম ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাড করতেছি, একটু ক্লাউডি হইলো, আরো কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলাম, এটা ফুল ক্লাউডি হইলো, মানে একদম মিল্কি হয়ে গেল। দেন ইফ উই কন্টিনিউ অ্যাডিং কার্বন ডাইঅক্সাইড, then this milky solution will turn colorless again as calcium hydrogen carbonate will form. So that is the discussion. Next, এটা আমরা পারি, it's a sulfate test. দেখো সোডিয়াম সালফেট, একটা সালফেট, সালফেটের মধ্যে if we add hydrochloric acid then add barium chloride in an environment of HCl. খেয়াল আছে সালফেট টেস্ট? Yes sir. Sulfate test এরকম ছিল। Number 1, add hydrochloric acid, aqueous, dilute hydrochloric acid. Number 2, then add
barium chloride solution aqueous তাহলে কি হবে এই যে এই barium sulfate form হবে and barium sulfate will give you a white precipitate so this was sulfate test হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় তুমি নাইট্রিক অ্যাসিড অ্যাড করতে পারো ইউজ করতে পারো যদি নাইট্রিক অ্যাসিড ইউজ করো সেক্ষেত্রে এই রিএজেন্টটা ব্যারিয়াম ক্লোরাইড না দিয়ে ব্যারিয়াম নাইট্রেট দেওয়া লাগবে কারণ নেগেটিভ আয়নটা সেম থাকা লাগবে সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ইউজ করো তাহলে ব্যারিয়াম ক্লোরাইড দিবা আর নাইট্রিক অ্যাসিড দিলে ব্যারিয়াম নাইট্রেট দিবা কারণ এখানে কি এখানে নাইট্রিক অ্যাসিড why you are using nitric acid here before adding barium chloride or hydrochloric মানে why you are adding acid before adding barium chloride or barium nitrate To remove any carbonate present. হ্যাঁ তোমার তো সব খেয়াল আছে কেমনে খেয়াল থাকলো নাজিফা ভেরি গুড স্যার এগুলা মাথায় সেট হয়ে গেছে। সেট হয়ে গেছে না এটা তো তোমার জি, নিয়ে স্যার। কোনো টেনশন নাই তুমি যেভাবে অ্যানসার দিতেছো আই এম ভেরি হ্যাপি প্লিজড এ পাওয়া যাওয়া কেমিস্ট্রিতে স্যার আমার অ্যাসিড দেখেই এটা মাথায় আসছে, হাইড্রোজেন ক্লোরাইড দেখেই। ওকে ভেরি গুড এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড না এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কারণ এটা অ্যাকুয়াস যদি এটা HCl গ্যাস হইতো তাহলে বেসিক্যালি এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এন্ড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ কোভ্যালেন্ট যদি তোমার খেয়াল থাকে হ্যাঁ হাইড্রোজেন ক্লোরাইড Yes, sir. ডট ক্রস এটা হচ্ছে HCl গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড অন দ্য আদার হ্যান্ড অ্যাকুয়াস স্টেজে ও কিন্তু আয়নিক বোঝা যায় Yes, sir. কারণ কি Yes, sir. হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তুমি দাও তাহলে কিন্তু লিটমাস পেপার কালার চেঞ্জ করবে ব্লু থেকে এটা রেড হয়ে যাবে কিন্তু তুমি যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস লিটমাস পেপারে দাও তাহলে কিন্তু কিছু হবে না তোমাকে যেটা করা লাগবে হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে লিটমাস পেপারটা ড্যাম্প হইতে হবে ড্যাম্প মানে ভিজা হইতে হবে তাহলে যদি এটা ভিজা হয় ওই ওয়াটারটা ফার্স্টে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে মিক্স হয়ে হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন ফর্ম করবে ফার্স্টে এন্ড এটা অ্যাকুয়াস স্টেজে যাবে এরপর হচ্ছে তোমার লিটমাস পেপার কালার চেঞ্জ করবে আমি কি কথা Yes, sir. বুঝছি। না বুঝলে কোশ্চেন করো না স্যার বুঝছি। ওকে তো ভেরি গুড এটা ঠিক বলছো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড উই আর ইউজিং টু অ্যাসিডিফাই দ্য সলিউশন মানে হচ্ছে টু রিমুভ এনি কার্বনেট অর এনি আদার আয়ন হুইচ ক্যান ফর্ম হোয়াইট প্রেসিপিটেট অ্যাজ ওয়েল মানে যেটা রিঅ্যাকশনে ইন্টারফেয়ার করতে পারে প্রেসিপিটেট ফর্ম করতে পারে আমরা ওদেরকে আগে রিমুভ করে দিব যদি এরকম কোনো আয়ন থাকে রিঅ্যাকশন ভেসেলে যেটা আমার এই রিঅ্যাকশনের টেস্টকে অল্টার করে ফেলতে পারে so after removing all the ions we will have only sulfate ion present because তোমার এই hydrochloric acid or nitric acid they cannot remove sulfate ion so thereby sulfate will remain আর এই barium chloride or barium nitrate এর chloride and nitrate these are spectator আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে barium 2+ ion এই barium 2+ আয়নটা সালফেট আয়নের সাথে রিঅ্যাক্ট করলে barium sulfate form হবে which will give you a white precipitate Yes, sir. গুড জব এরপর হ্যালাইড টেস্ট আমরা পড়ছি যদি খেয়াল থাকে হ্যালাইড টেস্ট মানে হ্যালাইড মানে হচ্ছে ক্লোরাইড অর ব্রোমাইড অর আয়োডাইড এই তিনটা টেস্ট আমরা কি করি নাম্বার 1 অ্যাড কি nitric acid to remove any carbonate present or any other ion which can alter the result of the reaction number 2 হচ্ছে Silver nitrate. silver nitrate solution very good job silver nitrate তাহলে দেখো silver nitrate একটা colorless solution so sodium chloride say sodium chloride এর মধ্যে ক্লোরাইড আছে so এখানে silver nitrate আছে so silver ion and nitrate ion এখানে দেখো silver chloride টা solid so it will not be in ionized form sodium ion and nitrate ion sodium ion spectator এটা 1+ nitrate ion spectator cancel out হইলে chloride any chloride will react with the silver ion present in silver nitrate to form silver chloride which will give you a white precipitate খেয়াল আছে Yes, sir. ওকে সিমিলারলি যদি তোমার ইয়ে থাকে এটা আমরা একবারে বলে দিই তাহলে বেটার
যদি যেটা বলতেছিলাম যে if chloride ion is present then it will give you white precipitate. যদি bromide ion থাকে তাহলে আমরা এটাকে pale cream বলি, pale cream precipitate. আর যদি iodide যদি থাকে তাহলে it will give you yellow precipitate. হ্যাঁ, Yes, sir. সোডিয়াম ক্লোরাইডের জায়গায় সোডিয়াম ব্রোমাইড নাও তাহলে তুমি পেল ক্রিম প্রেসিপিটেট পাবা। যদি সোডিয়াম আয়োডাইড নাও অর পটাশিয়াম আয়োডাইড হোয়াটএভার এনি আয়োডাইড প্রেজেন্ট তাহলে এটা the same test will give you a different color precipitate, yellow precipitate. Okay? Yes, sir. Okay, very good. Working out equations, working out equation এটা আমরা একটু পড়বো, এটা বেসিক্যালি একটা practical work, তো এটা আমরা একটু পড়ি। A good example of using a precipitation reaction to work out an equation মানে একটা precipitation reaction practically করে you can find how to write the equation. ইকুয়েশনটা তুমি লিখতে পারবা, মানে ব্যালেন্সড ইকুয়েশন লিখতে পারবা কি দেখে, এই প্রেসিপিটেটের অ্যামাউন্ট কতটুকু ফর্ম হইছে ওইটা দেখা তুমি এটা বাইর করে ফেলতে পারবা। কিভাবে? is the reaction between aqueous solution of silver lead nitrate. lead nitrate কি soluble নাকি insoluble বলো তো? চিন্তা করে পাবো, টাইম নাও। lead nitrate soluble নাকি insoluble? তোমার যদি solubility চার্টটা খেয়াল থাকে, solubility চার্ট দিছিলাম আমরা একটা কোন সল্ট গুলা soluble কোনটা insoluble, তোমার কি খেয়াল আছে যে নাইট্রেট গুলা কি soluble না insoluble? Insoluble. insoluble না, ওখানে যেটা লেখা ছিল আমি তোমাকে আবার দেখাই। let us go back, let us take time, no problem, বাট আমরা এটা আরেকবার দেখি, কারণ ভুলে যাইতেই পারো, বাট তোমার দেখলেই দেখবা খেয়াল হয়েছে, ও স্যার এটা আমি তো ভুলে গেছিলাম, হ্যাঁ এখন আমার খেয়াল হয়েছে, তুমি এটা বলবা দেখবা। তোমার ও লেভেলস এর বইটা আছে না নাজিফা? জি স্যার। হ্যাঁ, ও লেভেলস এর বইটা এই এ লেভেলস এর বইটার সাথে রাখবা, বইটা ফালাই দিবা। ওকে স্যার। মানে এটা সাথে রাখবা, যখনই কোনো কিছু দেখবা ভুলে গেছো, যেটা তুমি ধরতে পারতেছো যে এটা তো স্যার ও লেভেলস এ পড়ছি কিন্তু তুমি ভুলে গেছো, সাথে সাথে তুমি বইটা বাইর করবা, বাইর করে দেখবা ওটাতে কি লেখা আছে, তাহলে দেখবা তোমার জন্য খুব সুবিধা হবে। কারণ তুমি দেখলেই বুঝতে পারবা যে এটা আমি স্যার পড়ছি বাট ভুলে গেছি। ভুলে গেলে সমস্যা নাই, জাস্ট ওইটা খেয়াল থাকলেই হবে যে স্যার এটা আমি পড়ছি, এইটুকু খেয়াল থাকলেই হবে। তুমি আমার বইটা বের করে দেখবা তাইলেই হবে। আচ্ছা দাঁড়াও আমি বাইর করি, ওইটা কোথায় ছিল, চ্যাপ্টার 20 না 17 or 18, making salts, making salts 17 মনে হয় মেকিং সল্ট। এই যে অ্যাসিড বেস এন্ড সল্ট প্রিপারেশন, এটা এই যে এই চারটা খেয়াল আছে? জি স্যার। চলো আমরা আরেকবার পড়ি এই চারটা, আরেকবার রিকল করি। দেখো অল নাইট্রেটস ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে যত নাইট্রেট আছে, কোন একটা সল্টের পিছনে যদি লেখা থাকে এটা সে ফর এক্সাম্পল ফ্রান্সিয়াম নাইট্রেট অর লরেন্সিয়াম নাইট্রেট, যে কোনো নাইট্রেট যখনই দেখবে এটার মধ্যে নাইট্রেট লেখা আছে কোন সল্টে, বুঝবা কি এই সল্টটা সলিউবল। সলিউবল। পৃথিবীর যত নাইট্রেট আছে সব সলিউবল। এটা কি কঠিন মনে রাখা? নো স্যার। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ এটা মনে। এরপর দেখো পৃথিবীর যত ক্লোরাইড আছে all are soluble except for lead আর silver। lead and silver। হ্যাঁ আচ্ছা, এবার দেখো সালফেট, সালফেটের মধ্যে all sulfates are soluble except for barium calcium। এই ব্যারিয়াম এন্ড ক্যালসিয়াম হচ্ছে তোমার, ব্যারিয়াম ক্যালসিয়াম এটা তোমার আরেকটু বুঝাই, দাঁড়াও আরেকটা জিনিস বাইর করি তাহলে বুঝবা। এটা একটু খেয়াল করো ভালো করে। তুমি কি জানো
পৃথিবীর যত গ্রুপ 1 কম্পাউন্ডস আছে সব সলিউবল না? এটা কি আমি বলছি কখনো? Yes, sir. All group 1 salts are soluble in water. সব লিথিয়াম, লিথিয়াম সালফেট, লিথিয়াম কার্বনেট, ফ্রান্সিয়াম, সিজিয়াম, এই সল্টগুলা জাস্ট লিখে রাখো, all group 1 salts are soluble in water. আচ্ছা, এই যে ব্যারিলিয়াম দেখতেছো যেটা গ্রুপ 2 তে, এই কম্পাউন্ডটা খুবই আনস্টেবল, এর জন্য এটা নিয়ে আমরা ডিসকাস করি না, আমরা ল্যাবে ইউজও করি না কখনো। ইট ইজ আনস্টেবল, সো এটা আমাদের কাজ না, এটা নিয়ে আমরা কথা বলি না। দেখবা কখনো তুমি ব্যারিলিয়াম কেমিস্ট্রি নিয়ে আমরা ডিসকাস করব না এ লেভেলস পর্যন্ত, এরপরে ডিসকাস করব এ লেভেলসের পরে ইউনিভার্সিটি লেভেলে ইফ ইউ নিড সফিস্টিকেশন। আচ্ছা, ম্যাগনেসিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত দেখো দুইটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার, দুইটা সলিবিলিটি, একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড। মানে গ্রুপ 1 সালফেট আর গ্রুপ 1 হাইড্রোক্সাইড কিভাবে কাজ করে, এদের সলিবিলিটি কেমন, এটা যদি খেয়াল রাখতে চাও, তুমি কি জানো ব্যারিয়াম সালফেট কি সলিউবল না ইনসলিউবল? ব্যারিয়াম সালফেট একটু আগেই পড়ছো, সালফেট টেস্টের মধ্যে পড়ছো, ব্যারিয়াম সালফেট হোয়াইট প্রেসিপিটেট দিছে না? Yes, sir. এটা কি সলিউবল না ইনসলিউবল? Insoluble. সলিউবল। তাহলে তুমি গ্রুপ 2 তে সালফেটের ক্ষেত্রে যত নিচের দিকে যাবা এটার সলিবিলিটি কমতে থাকবে, রেডিয়াম সালফেটটা আরো বেশি ইনসলিউবল, কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটটা আবার সলিউবল। সো এটা হচ্ছে মোস্ট সলিউবল, ম্যাগনেসিয়াম সালফেটটা হচ্ছে মোস্ট সলিউবল আর রেডিয়াম সালফেটটা হচ্ছে Least soluble. সলিউবল, মানে মোস্ট ইনসলিউবল। এটা একটা প্যাটার্ন, ম্যাগনেসিয়াম থেকে রেডিয়ামের যত নিচের দিকে যাইতে থাকবা তত এটার সলিবিলিটি ডিক্রিজ করতে থাকবে। Yes, sir. এটা একটা ছোট ছোট নোট নিয়ে নাও, এটা 1 মার্কস এর জন্য এমসিকিউ আসে সব সময়। আচ্ছা, একবারে বলে দেই এরপর লেখো নাজিবা, আরেকটু। তাহলে সালফেট solubility decreases down group 2 আর হাইড্রোক্সাইড solubility হচ্ছে উল্টা, increases down group 2। ইজি না মনে রাখা? এটা রিজন বলবো না, আমরা এটা রিজন বলবো না, রিজন এ লেভেলসে নাই, রিজনটা একটু কমপ্লিকেটেড, এর জন্য এটা রিজনটা আমরা তোমাদেরকে বলবো না, ঠিক আছে? কেন এটা হয় Yes, sir. এটা রিজনটা বলবো না, বাট যেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে as you go down the group sulfate solubility decreases। এটা কেমনে মনে রাখবা? ব্যারিয়াম সালফেট ইনসলিউবল এটা তুমি জানো, আর ব্যারিয়ামটা এই গ্রুপ 2 নিচের দিকে একদম, ঠিক আছে? তাইলে Yes, sir. sulfate is most soluble and radium sulfate is least soluble। একইভাবে মানে just on the contrary, magnesium hydroxide is least soluble, হাইড্রোক্সাইডের সলিবিলিটিটা সালফেট সলিবিলিটি ঠিক উল্টা, magnesium hydroxide is least soluble and radium hydroxide is most soluble। তাহলে তুমি এই কথাটা তুমি নিজের মতো করে লিখো, এক মিনিট টাইম নিয়ে এটা লিখো এবং চিন্তা করো। Take your time and write in your own, take the note। আবার কি বলবো এটা নাকি বুঝছো? No, sir. বুঝছি। আচ্ছা, তাহলে লিখো তুমি, আমি আসতেছি পানি খাই।
I took my phone. হয়েছে নাজিফা? জি স্যার। তাইলে আমরা যাই। তাহলে as you go down the group, sulfate solubility decreases and hydroxide solubility increases. So এটা এখন যদি এটা যদি এভাবে থাকো তাহলে দেখো এই যে দেখো ব্যারিয়াম সালফেট ইজ লিস soluble বাট ক্যালসিয়াম সালফেট দেখো স্লাইটলি soluble। কেন? কারণ ম্যাগনেসিয়াম সালফেটের পরে হচ্ছে এই যে দেখো ম্যাগনেসিয়াম সালফেট ইজ ফুললি soluble, magnesium sulfate is fully soluble, calcium sulfate is slightly soluble, barium sulfate is insoluble. দেখছো প্যাটার্নটা? এই যে দেখো Yes sir. magnesium sulfate is fully soluble, calcium sulfate is slightly soluble, strontium sulfate is very slightly soluble, barium sulfate is insoluble, radium sulfate is most insoluble. That's how it will go. Yes sir. তাহলে এই হচ্ছে গেল ইয়ার প্যাটার্ন। আর lead sulfate and silver, lead and silver is always insoluble, আর silver sulfate টা হচ্ছে very slightly soluble। এখানে very slightly soluble জাস্ট তিনটা আছে, একটা দুইটা তিনটা, ক্যালসিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে হাইড্রোক্সাইড সলিবিলিটি কথা বলতেছিলাম, দেখো ক্যালসিয়ামটা যেহেতু একদম অলমোস্ট at the middle, এর জন্য ক্যালসিয়াম সালফেটের and ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের solubility, calcium sulfate and calcium hydroxide solubility is neither that much, no, মানে it's optimum, solubility is optimum, খুব বেশি soluble না আবার খুব less soluble না। Okay, so এটা hopefully you understand, and all দেখো all ammonium potassium sodium salts are soluble। যত পটাশিয়াম আর সোডিয়াম তো জানোই, এই দুইটা তো গ্রুপ 1, আর all ammonium compounds are soluble as well। Yes sir. ঠিক আছে, দেখো all carbonates and hydroxides are insoluble, জাস্ট হাইড্রোক্সাইডের মধ্যে ব্যারিয়াম হাইড্রোক্সাইডটা soluble, আর কার্বনেট হচ্ছে প্রথম তিনটা ছাড়া বাকি সব ইনসoluble। এটা you don't need to memorize this pattern, you don't need to memorize this pattern, just what you need যখন যতটুকু পসিবল খেয়াল রাখার চেষ্টা করো, যদি ভুলে যাও তাহলে আরেকবার দেখবা, দেখে একটু রিকল করার চেষ্টা করবা, জাস্ট একটু লিখে রাখো তোমার প্রিভিয়াস যে বুকটা আছে মানে ও লেভেলস এর বুক, এটা পেজ নাম্বার 178, জাস্ট একটু নোট করে নাও, পেজ 178 এর সলিবিলিটি প্যাটার্নটা দেয়া আছে সল্টগুলার। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আরেকটা কথা তোমাকে বলি যদি তোমার খেয়াল রাখতে পারো, এটা হচ্ছে even if we say this salt is soluble and this salt is insoluble and this salt is sparingly soluble or slightly soluble, আসলে পৃথিবীতে there are no salts which are completely insoluble or completely soluble। আমি এই কথা বুঝাইতে পারছি? যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড is a very soluble salt। সোডিয়াম ক্লোরাইড কি আমরা soluble salt বলি না? এই দেখো Yes sir. soluble, but what is its solubility? It's 36.5 gram per 100 gram of water at 25 degrees centigrade। আমি কি বুঝাইতে পারছি? এখন তুমি 100 গ্রাম ওয়াটারে যদি 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 50 minus 36.5 কত গ্রাম হলো? 30.5 গ্রাম। এইটুকু ইনসoluble থেকে যাবে না? Yes sir. তাহলে এইটুকুকে তুমি as precipitate দেখবা না? Yes sir. হ্যাঁ, সো এই যে precipitate ফর্ম করতেছে এটা আসলে ঘটনাটা হচ্ছে এইটা, এটার যে solubility তুমি এর চেয়ে এক্সেস সল্ট দিছো। যেমন ধরো এই কারণে মানে 36.5 গ্রাম per 100 গ্রাম অফ ওয়াটার, ইটস আ ভেরি গুড রেশিও,
মানে অনেক সল্ট সলিউবল হইছে, এই কারণে আমরা সোডিয়াম ক্লোরাইড কে সলিউবল সল্টের লিস্টে ফেলাইছি। নাও on the other hand সিলভার ক্লোরাইড যদি দেখো, সিলভার ক্লোরাইড এটা একটা ইনসলিউবল সল্ট, এটার সলিউবিলিটি হচ্ছে সে 0.05 গ্রাম per 100 গ্রাম of water. Only 0.05 গ্রাম will be soluble. তাহলে তুমি দেখো, তুমি ধরো একটা রিঅ্যাকশন করলা, রিঅ্যাকশন করে সিলভার ক্লোরাইড ফর্ম করছে, এখন 0.04 গ্রাম সিলভার ক্লোরাইড ফর্ম করছে in 100 গ্রাম at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে কি তুমি কোনো প্রেসিপিটেট পাবা? একশো গ্রাম ওয়াটারের মধ্যে তুমি যদি 0.05 গ্রাম সিলভার ক্লোরাইড দাও, পুরোটা ডিসলভ হয়ে যাবে, হবে কিনা? Yes, sir. হ্যাঁ, কিন্তু এর চেয়ে বেশি যদি দাও, তাহলে যতটুকু বেশি দিবা পুরোটা ইনসলিউবল থাকবে, এই যে যেভাবে সোডিয়াম ক্লোরাইড ইনসলিউবল ছিল। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এখন তোমার যদি অনলি 0.04 গ্রাম সল্ট প্রোডিউস হয় ইন 100 গ্রাম ওয়াটার, তাহলে কি তুমি কোনো প্রেসিপিটেট পাবা? No, sir. দেখো, কোনো প্রেসিপিটেট পাবা না, কারণ ওর যে সলিবিলিটি এট অ্যামাউন্ট অফ সল্ট, কম ম্যাসের সল্ট তুমি 100 গ্রামে ডিসলভ করছো। তার মানে আমি যেটা বলতে চাইতেছি যে solubility and insolubility, these are not specific terms, rather these are relative terms. তুমি কতটুকু কিসের বেসিসে এটাকে সলিউবল বলতেছো, এখন এটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এখন if we compare sodium chloride and silver chloride, we can say sodium chloride is, in comparison to silver chloride, sodium chloride is a very soluble salt. And in comparison to sodium chloride, silver chloride is a very insoluble salt. That's why we are saying silver chloride is insoluble and sodium chloride is soluble. But একদম যেই সল্টটা, যে সল্টটা একদম ইনসলিউবল, এইটারও সাম ডিগ্রি অফ সলিবিলিটি ইজ দেয়ার। এটা যে একদমই তা না, কিছু কিছু অল্প একটু সল্ট যদি তুমি দাও, এটা মেবি সলিউবল হবে, ঠিক আছে? বাট এটার ক্যাপাসিটি, মানে সিলভার ক্লোরাইডকে এনগালফ করার ক্যাপাসিটি ওয়াটারের অনেক কম, সিলভার ক্লোরাইড অত বেশি সলিউবল হবে না। বাট সোডিয়াম ক্লোরাইড on the other hand, it can easily split into sodium ion and chloride ion, thereby it will be dissolved in water. ঠিক আছে? Yes, sir. এটা নিয়ে কি আর বলবো আমি? No, sir. বুঝছি। না, বুঝো নাই, আরো বলবো। দেখো আমি আরো বলি, এগুলা একটু পরেই আবার ডিসকাস করব, এর জন্য এখনই বলে দিতেছি তোমাকে একটু। দেখো, একটা বিকারের মধ্যে ভালো করে খেয়াল করো, ধরো সোডিয়াম ক্লোরাইড দিলাম। সোডিয়াম ক্লোরাইড মানে কি? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন না? Yes, sir. এটা তো সলিড ফর্মে ছিল, বাট এইখানে স্প্লিট হয়ে গেল কেন? কে স্প্লিট করলো? কে স্প্লিট করলো নাজিফা? The water molecule. Okay, very good job. Water molecule. Water কি জিনিস? H2O. Oxygen is delta negative and hydrogen is delta positive. Water is a polar molecule. Oxygen is more electronegative than hydrogen. তাহলে oxygen will get a slight negative charge and hydrogen will get a slight positive charge. এটা খেয়াল আছে? No, sir. আচ্ছা। ইলেকট্রোনেগেটিভিটি শব্দটা খেয়াল আছে? নাজিফা? No, sir. আচ্ছা, তাহলে এইটা আমরা পরে ডিসকাস করব, এখন ডিসকাস করতেছি না এটা। এটা যখন ওই পোলারিটি ডিসকাস করব তখন ডিসকাস করব। আচ্ছা, একটু ইলেকট্রোনেগেটিভিটিটা একটু বলে দেই। ইলেকট্রোনেগেটিভিটি, দেখো অক্সিজেন atomic number হচ্ছে 8, so it's 2 6, and hydrogen is 1, so it's 1. এখন অক্সিজেনের মাত্র 2টা ইলেকট্রন দরকার to fulfill its outer shell, right? Yes, sir.
So oxygen was looking for to gain 2 electrons, but ও যখন কারোর কাছ থেকে ইলেকট্রন পায় নাই, ও তখন হাইড্রোজেনকে অফার করছে, let us share our electrons so that we can fulfill our outer shell. তাহলে কি হলো, এটা হলো অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। অক্সিজেনের আউটার শেলে হচ্ছে 6টা ইলেকট্রন আছে। সো এরকম, এটা অক্সিজেন ডট ক্রস, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এইভাবে হচ্ছে ওয়াটার মলিকিউল ফর্ম করছে, কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? এটা ঠিক আছে? আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে অক্সিজেন, ইভেন দো অক্সিজেন বিফোর ফর্মিং দ্য বন্ড, অক্সিজেনের কি কথা ছিল? অক্সিজেনের কথা ছিল যে আমরা হচ্ছে আমাদের ইলেকট্রনগুলোকে শেয়ার করব, রাইট? উইল শেয়ার দ্য ইলেকট্রন। এখন oxygen has a very strong tendency to fulfill its outer shell, মানে ইলেকট্রন স্ন্যাচ করার টেন্ডেন্সি ওর অনেক বেশি। ও কি করছে, আফটার ফর্মিং দ্য bond, oxygen was so clever, oxygen is so clever, ও কি হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন স্ন্যাচ করার ধান্দায় আছে। এই যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনটা, এটাও চাইতেছে এটা যদি কোনোভাবে হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নেওয়া যায়, তাহলে তো আমার পার্মানেন্টলি আমি 8টা ইলেকট্রন পেয়ে গেলাম, 8 ইলেকট্রন। এই যে একটা টেন্ডেন্সি অক্সিজেনের, রবার্ডির একটা টেন্ডেন্সি যে ও ইলেকট্রন রব করবে ফ্রম হাইড্রোজেন, এই রবিং যে টেন্ডেন্সি, এটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলি। মানে ইট ইজ আ টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু পুল দ্য শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। একটু নোট নিয়ে নিতে পারো, একটু নোট নিয়ে নিতে পারো। ইলেকট্রোনেগেটিভিটি is a tendency of an atom to snatch the shared pair of electrons. Okay. ঠিক আছে নাজিফা? জি স্যার, ডেফিনিশনটা আবার একটু বলবেন? হ্যাঁ বলতেছি। Electronegativity is the tendency of an atom. Electronegativity is the tendency of an atom to snatch or to pull, লিখতে পারো, snatch or pull, anything you can write, to snatch or to pull the shared pair of electron in a covalent bond. Yes sir. আচ্ছা, তাহলে দেখো আমাদের যে পিরিয়ডিক টেবিলটা আছে, তুমি যত লেফট থেকে রাইটে যাবা, ওদের টেন্ডেন্সি টু পুল ইলেকট্রন বাড়তে থাকবে। যেমন ধরো ফ্লোরাইন, ওর কি, ফ্লোরাইন ইজ 9, so it is 2 7, so 7 ইলেকট্রন আছে ইন ইটস আউটার শেল, এন্ড ওর শেল মাত্র 2টা, তার মানে ওর নিউক্লিয়াস এই আউটার শেলের খুব কাছাকাছি। So whenever an electron will come, it will try to snatch that electron. তাহলে তুমি যত পিরিয়ডিক টেবিলে একটা পিরিয়ডের যত লেফট থেকে রাইটের দিকে যাইতে থাকবা, ওর ইলেকট্রোনেগেটিভিটি তত ইনক্রিজ করবে। তাহলে দেখো হাইড্রোজেন হচ্ছে এখানে আর অক্সিজেন হচ্ছে এখানে, তার মানে হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রন পুলিং টেন্ডেন্সি অনেক বেশি, রাইট? Yes sir. ওকে, সো এটাকে আমরা বলতেছি যে এই যে নেচার, এই নেচারটা হচ্ছে ওদের পোলার নেচার। হাইড্রোজেন ইজ, অক্সিজেন ইজ মোর পোলার দ্যান হাইড্রোজেন। এর জন্য এই যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আছে, ধরো এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে অক্সিজেন কি করে, এই যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনটা এটা একদম ওর কাছাকাছি রাখতে চায়। কারণ কি, ও যদি একদম বন্ড ব্রেক করে ফেলে, তাহলে তো হাইড্রোজেন গিয়ে কেমিক্যাল সোসাইটির জুডিশিয়ারি সিস্টেমে গিয়ে কেস ফাইল করবে,
এই কারণে ও ফুললি বন্ড ব্রেক করে না, বাট ও কি করে, ও অ্যাডভান্টেজ নেয়। ঠিক আছে, সো এই যে অ্যাডভান্টেজ নেওয়ার যে টেন্ডেন্সি, এটাকে আমরা আমাদের কেমিস্ট্রির ভাষায় আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলি। আমাদের সোসাইটিতেও দেখবা কিছু কিছু মানুষ আছে, ধরো ভিলেজে এটা বেশি হয়, তোমার ভিলেজে যদি তোমার ওই যে ইয়ে থাকে, তোমার বাড়ির যে জায়গা, দেখবা কিছু ইয়েদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে কিছু মানুষ থাকে, ওরা দেখবা 2 দিন পর পরই কি করে, তোমার যে এরিয়া অফ ইওর ল্যান্ড, ওইটার মধ্যে একটু একটু করে ঢুকে যেতে চায়, বলে যে আমার, হ্যাঁ আমি তো আরেকটু ভিতরে পাবো, আমার তো এইটুকু না, আমার ওয়াল আরেকটু, আমার বাউন্ডারি আরেকটু ভিতরে। সো এটা হচ্ছে এই যে নেচার, এই নেচারটা আমাদের মধ্যে কেমনে আসছে, আমি যেভাবে বুঝি, এটা হচ্ছে এই নেচারটা আমাদের মধ্যে আসছে বিকজ উই আর মেড অফ দিস অ্যাটমস এন্ড মলিকিউলস এন্ড ইলেকট্রনস, প্রোটনস এন্ড নিউট্রনস। এই নেচারটা আমাদের মধ্যে আসছে বিকজ এই অ্যাটমস গুলোর মধ্যে এই নেচার আছে, বুঝছো, ওরা হচ্ছে এগুলা করতে চায়। সো এই যে টেন্ডেন্সি একটা তোমার যেখানে হচ্ছে ইকুয়াল শেয়ার থাকার কথা ছিল, ওইখানে ওরা ইকুয়াল শেয়ার না রাখা ওরা হচ্ছে ইলেকট্রনকে পুল করতে চায়। হ্যাঁ, সো এই যে ইলেকট্রন পুল করতে চায়, এটা এই নেচারটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলি। সো দেখো এখানে কি শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস কি অক্সিজেনের বেশি কাছে থাকবে হাইড্রোজেন থেকে? হ্যাঁ, রাইট। সো এটা যখন হয় তখনই এই যে এই ঘটনাটা ঘটে, যে আমরা তখন সিন্স দেখো আমরা কেন সোডিয়াম এন্ড ক্লোরাইন, সে সোডিয়াম ইজ 281 আর ক্লোরাইন ইজ 287, যখন এই একটা ইলেকট্রন ও পুরোপুরি পেয়ে যায়, তখন আমরা কি করি, সোডিয়ামকে পজিটিভ চার্জ দেই, ক্লোরিনকে নেগেটিভ চার্জ দেই না কেন? কেন দেই ক্লোরিনকে নেগেটিভ চার্জ? বিকজ ক্লোরিন একটা ইলেকট্রন ফুললি গেইন করে ফেলছে, তাই না? Yes, sir. কিন্তু এখানে even though oxide is not gaining the electrons fully, at least it is getting an increased warmth of electron, right? Yes, sir. হ্যাঁ, সো increased warmth of electron যদি পায়, এর জন্য আমরা এখানে যেমন ক্লোরাইডকে আমরা ফুল নেগেটিভ চার্জ দিয়েছিলাম, আমরা ওকে ফুল নেগেটিভ চার্জ না দিয়ে ডেল্টা নেগেটিভ বা এই ডেল্টা মানে হচ্ছে স্লাইট, এটা হচ্ছে গ্রিক ডেল্টা, হ্যাঁ স্মল ডেল্টা বলি আমরা এটাকে। এই ডেল্টা মানে হচ্ছে স্লাইট, এই ডেল্টা নেগেটিভ একটা সাইন দেই, আর হাইড্রোজেনকে একটা ডেল্টা পজিটিভ সাইন দেই, মানে দেয়ার হাইড্রোজেন ইজ নট ফুললি পজিটিভলি চার্জ, বাট সিন্স ওর ইলেকট্রন যেখানে থাকার কথা ছিল এটা এখন ওইখানে নাই, এটা একটু দূরে চলে গেছে, সো এটার প্রোটনের এনভায়রনমেন্ট বাইরে গেছে, ইলেকট্রনের এনভায়রনমেন্ট কমে গেছে, সো we gave a delta positive charge. Yes, sir. আচ্ছা, তো এটাই বলতেছিলাম। তো এর জন্য আমরা কি বলি, এই টাইপের যে মলিকিউলগুলো ইভেন তো কোভ্যালেন্ট, কিন্তু ওদের ইলেকট্রন, ওদের যে অ্যাটমগুলো কোভ্যালেন্টলি বন্ডেড, ওদের অ্যাটমগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, এই টাইপের মলিকিউলকে আমরা পোলার মলিকিউল বলি, পোলার। ঠিক আছে, পোলার মানে ইলেকট্রোনেগেটিভিটি যেখানে থাকে ওগুলোকে পোলার মলিকিউল বলে। রাইট, যে কোভ্যালেন্ট মলিকিউলগুলোতে ইলেকট্রোনেগেটিভিটি মানে কোভ্যালেন্টলি বন্ডেড মলিকিউলগুলোর মধ্যে বন্ডেড অ্যাটমগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, ওগুলোকে আমরা পোলার মলিকিউল বলি। Yes, sir. বা যেমন ধরো দুইটা বন্ডেড অ্যাটম, সে অক্সিজেন হাইড্রোজেন, এই দুইটা বন্ডেড অ্যাটমের মধ্যে এই যে এইটা মোর ইলেকট্রোনেগেটিভ, এটা লেস ইলেকট্রোনেগেটিভ, সো এই যে বন্ডটা, এই বন্ডটাকে আমরা পোলার বন্ড বলি। এন্ড পোলার মলিকিউল কেন এটাকে বলি, এটাকে আমরা পরে আরো বেশি এলাবোরেট করব, এটার আরো কিছু ইস্যুস আছে, রিয়ালিটি আছে, বাট এটা হচ্ছে একটা পোলার মলিকিউল। সো ওয়াটার is how water is a polar molecule, but see nitrogen gas, it's not a polar molecule. Why? Because এই দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সেম, it is thereby non-polar. বোঝা যায়? স্যার এটা একটু বুঝি নাই। হ্যাঁ, সেম অ্যাটম জয়েন টুগেদার, দেখো নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, এন্ড নাইট্রোজেন দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি সেম না? Yes, sir. তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে এখানে কোনো?
নো স্যার। দুইটা বন্ডের অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকে এটাকে আমরা নন পোলার বলি, আর যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে তাহলে এটাকে পোলার বলি। ইয়েস স্যার। আচ্ছা, পোলার কেন বলি দেখো, এই যে যেমন ধরো একটা ম্যাগনেট, ধরো এটা একটা ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা সাউথ পোল না? ম্যাগনেটের পড়ছো তো ম্যাগনেট, তাই না ফিজিক্সে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ম্যাগনেট ইজ পোলার। ওয়াই? বিকজ এটার দুইটা পোল আছে, নর্থ পোল সাউথ পোল। ক্লিয়ার? সিমিলারলি আমাদের এই মলিকিউলগুলোরও সিন্স একটা নেগেটিভ পোল আছে, একটা পজিটিভ পোল আছে, সাইড আছে, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড, এর জন্য এটাকে আমরা পোলার মলিকিউল বলি, রাইট? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো, তুমি কি এটা বুঝো যে অক্সিজেন ইজ আ লার্জার অ্যাটম দ্যান হাইড্রোজেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের সল্ট দিলাম তখন ওরা কি করবে জানো? এই ইয়েগুলা তোমার কি বলে, এই ওয়াটার মলিকিউলগুলা কি করবে? আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে ড্র করি তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এইখানে আমি ফার্স্টে এইভাবে দেখাই। হ্যাঁ বলো। এই যে চলো আমরা ক্লাস করি। আচ্ছা, এই আমার বেবিকে বড়টা ফালাই দিছে বুঝছো, ধাক্কা দিয়ে সিঁড়ির মধ্যে। আমি কতটুকু ব্যথা পাইছে বুঝতেছি না। ছাদে গেছে খেলতে, এখন ও ও সিঁড়িতে ছিল, ছেলেটা ওকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। অনেকগুলো সিঁড়ি নাকি করাইছে কিন্তু খুব বেশি কাঁদতেছে না। আচ্ছা, সো আমি এই যে দেখো, এই যে আমরা একটা জিনিস পড়াইতেছি, তুমি খেয়াল করো। আচ্ছা, সো এই আসছো তুমি, তাহলে ওকে নাও যাও তো। আমি আচ্ছা, তাহলে নাজিমা একটু তাড়াতাড়ি দেখাই এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম দেখো, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, এটা এরকম সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তারপর আবার সোডিয়াম আয়ন, তারপর নেগেটিভলি চার্জ ক্লোরাইড আয়ন, তারপর আবার সোডিয়াম আয়ন, তারপর নেগেটিভলি চার্জ ক্লোরাইড আয়ন। বোঝা যায়? তারপর এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ। সো দ্যাটস হাউ ইট গোস। ঠিক আছে? স্যার সব আয়ন কি এরকম হয়? সব সোডিয়াম ক্লোরাইড বাদে সব সল্টই এরকম হয়। একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন, এভাবেই তো থাকবে, তাই না?
জি স্যার। আচ্ছা, এখন যখন তুমি এখানে এখানে যখন ওয়াটার দিতেছো তখন যেটা হইতেছে দেখো, আমি আরেকটা জায়গায় একটু ড্র করি এটা। যখন এখানে দিতেছো ওয়াটার, আমি এই জায়গাগুলো একটু ইরেজ করে নিই। জাস্ট একটা দেখাবো, হ্যাঁ, একটা সারাউন্ডিং দেখাবো কিভাবে সারাউন্ড করতেছে ওয়াটার ওদেরকে। সো সে এটা একটা পজিটিভলি চার্জড আয়ন, এইটাকে কি করবে, এটার চারদিকে এটার চারদিকে ধরো এইটা অক্সিজেন আর এই দুইটা ছোট ছোট যেগুলা ছোট দুইটা, এই দুইটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এটা ডেল্টা নেগেটিভ না, তাহলে ডেল্টা নেগেটিভ অক্সিজেনটা এই পজিটিভলি চার্জ আয়নটাকে অ্যাট্রাক্ট করবে। একইভাবে এই যে এরকম চার দিক থেকে ওরা অ্যাটাক করতে থাকবে অক্সিজেনটা। অক্সিজেনটা সিন্স ডেল্টা নেগেটিভ মানে স্লাইটলি নেগেটিভ, ও হচ্ছে পজিটিভলি চার্জড আয়নটাকে অ্যাট্রাক্ট করতে থাকবে। জি স্যার। জাস্ট একটা অ্যান্ট, পিঁপড়া ঠিক যেভাবে একটা খাবার ধরে নিয়ে যায় সবাই মিলে, সোডিয়াম আয়নটাকে এভাবে ওয়াটার মলিকিউলের অক্সিজেন ডেল্টা নেগেটিভটা চারদিক থেকে ধরে এভাবে নিয়ে যাবে। বোঝা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। সিমিলারলি অন দ্য আদার হ্যান্ড দেখো, নেগেটিভলি চার্জ আয়নটাকে সিমিলারলি, এটা তো নেগেটিভলি চার্জ আয়ন, এইটাকে এই স্লাইটলি পজিটিভ হাইড্রোজেন যেগুলা, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে এটা হলো অক্সিজেন বড়টা, এই যে হাইড্রোজেন, এটা ডেল্টা পজিটিভ, এটাও ডেল্টা পজিটিভ। চারদিক থেকে এই যে হাইড্রোজেন গুলা, হাইড্রোজেন, এটা অক্সিজেন, এই যে দুইটা হাইড্রোজেন, এই যে অক্সিজেন, বুঝা যায়? চারদিক থেকে হাইড্রোজেন যেগুলা, এগুলো হচ্ছে ওদেরকে অ্যাট্রাক্ট করবে, বুঝা যায়? ইয়েস স্যার। অ্যাট্রাক্ট করে ওদেরকেও এই নেগেটিভলি চার্জ ক্লোরাইড আয়নটাকে আলাদা করে ফেলবে। তখন যেটা হবে আলটিমেটলি দেখবা এই পুরো সোডিয়াম ক্লোরাইডটা ওয়াটারে ডিসলভ হয়ে গেছে, মানে ওটা স্প্লিট করে ফেলছে। প্রবলেম হচ্ছে যেগুলা, এটা হচ্ছে সলিউবল সলিউবল সল্টগুলোর ক্ষেত্রে, ইনসলিউবল সল্টগুলোর ক্ষেত্রে প্রবলেমটা কি, এই পজিটিভলি চার্জ এইটা সিলভার আয়ন আর একটা ক্লোরাইড আয়ন, এই সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের এই যে সল্টের যে বন্ডটা, ইট ইজ সো স্ট্রং যে ওয়াটারের মলিকিউলগুলা নট কেপেবল অফ সেপারেট দেম প্রপারলি, ওদেরকে স্প্লিট করতে, এই কারণে ওরা ইনসলিউবল। আর সোডিয়াম ক্লোরাইড সলিউবল, সোডিয়াম ক্লোরাইডের বন্ডটা অত স্ট্রং না, এর জন্য এটা ইজিলি সেপারেট করা যায়। বুঝা যায়? ইয়েস স্যার, বুঝছি। আর একটু যেটা বলছিলাম এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা 1 প্লাস এন্ড 1 মাইনাস চার্জ, বাট ম্যাগনেসিয়াম অক্সাইড যদি তুমি দেখো এটা 2 প্লাস এন্ড 2 মাইনাস চার্জ। তাহলে 2 প্লাস এন্ড 2 মাইনাস চার্জের মধ্যে যে আয়নিক বন্ড, দ্যাট উইল বি স্ট্রঙ্গার দ্যান সোডিয়াম ক্লোরাইড। এর জন্য সোডিয়াম ক্লোরাইড ইজ ভেরি সলিউবল, ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ ইনসলিউবল। ঠিক আছে স্যার, যেগুলা ইনসলিউবল সেগুলাকে একটু একটু সেপারেট করতে পারে ওয়াটার, কারণ একটু তো সলিউবল হবে। হ্যাঁ, একটু সলিউবল হবে, বাট ওই যে ইয়েটা হচ্ছে কিছু কিছু আয়ন সেপারেট করতে পারে, সবগুলো সেপারেট করতে পারে না ইনসলিউবল গুলো। আর যেগুলো সলিউবল এগুলোর মোস্ট অফ দা আয়নস, মানে ইস্যুটা কি দেখো, আরেকবার বোঝার চেষ্টা করো, এটা তুমি বুঝবা। এটা এই যে আমরা যেটা বলতেছিলাম 36.5 গ্রাম হচ্ছে সলিউবিলিটি সোডিয়াম ক্লোরাইডে। দেখো, the number of water molecules required to separate the sodium chloride is 100 gram of water. 36.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে সেপারেট করতে তোমার 100 গ্রাম ওয়াটার মলিকিউল দরকার। ইয়েস স্যার। কিন্তু এখানে কি 0.05 গ্রাম সিলভার ক্লোরাইডকে সেপারেট করতে তোমার 100 গ্রাম ওয়াটার মলিকিউল দরকার, মানে ওটার স্ট্রেংথ এত বেশি, অনেক ওয়াটার মলিকিউল মিলে একটা সিলভার আয়নকে সরাইতে হবে। কথাটা কি বোঝা যায়? ইয়েস স্যার। অনেক বেশি নাম্বার অফ ওয়াটার মলিকিউল লাগবে একটা সিলভার আয়নকে সরাইতে আর একটা ক্লোরাইড আয়নকে সরাইতে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, সো এইটা যদি আমরা বুঝি তাহলে ধরো আমরা এইটা যেটা ডিসকাস করতেছিলাম, যে ফার্স্টে যেটা বলতেছিলাম যে লেড নাইট্রেট, এটা বলতে গিয়ে আমি অনেক ডিসকাশন করলাম। এই ডিসকাশনগুলো ইজ রিকোয়ার্ড, বেসিক্যালি দিস আর ইউ ক্যান সে সাম লিঙ্ক ডিসকাশন, যেগুলো আমরা পরে
নেক্সট চ্যাপ্টার গুলোতে আরো কিছু জায়গাতে আমরা এই জিনিসগুলোকে ডিসকাস করব, বাট ফর দ্য টাইম বিং দিস ইজ ইম্পর্টেন্ট টু নো যে কোনটা soluble and কোনটা insoluble. So see, lead nitrate is soluble. Why? Because this is nitrate. Potassium iodide is soluble because this is group 1 ion. See, all group 1 salts are soluble, so this is also aqueous. Lead iodide is insoluble because all leads are soluble. দেখো কেন lead iodide insoluble কেমনে বুঝলা? দেখো lead সব lead insoluble except for lead nitrate. বুঝা যায়? Yes, sir. Yes, sir. তাহলে lead iodide টা insoluble মানে precipitate form করবে. Potassium nitrate again, all nitrates are soluble, all potassium ions are soluble, so this is aqueous. So এই যে দেখো এটা একটা precipitate form. So এইটা working out equations এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার এইখান থেকে আবার স্টার্ট করব, বাট ফর দ্য টাইম বিং এই যে solubility insolubility these are very very important. এই কেমিস্ট্রিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ওইটুকু স্টার্ট করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। স্যার চেক পয়েন্টটা মার্ক স্কিমটা দিয়ে দিন। চেক পয়েন্টের মার্ক স্কিমটা, হ্যাঁ চেক আগে শেষ হোক চ্যাপ্টারটা, তুমি পড়তে থাকো, একসাথে দিয়ে দিব না চেক পয়েন্ট সবগুলোর মার্ক স্কিম, তুমি পড়তে থাকো। আজকে তো আর কোনো ইয়ে নাই, আজকে তো আর কোনো হোমওয়ার্ক নাই তোমার। ইয়েটা কি বলে, তুমি ওই যে আজকে যেগুলো পড়াইলাম ইভেন ও লেভেলস এর যে জায়গাগুলো আজকে দেখাইলাম এগুলো তুমি একটু গো থ্রু করো। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।